জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এভরিথিং ইজ ওকে আছে আমার মনে হয়। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অদিতি থেকে। আমি নাজমুল হক। আর একটা বিষয় হলো, আপনারা আসলে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি একটা মেসেজ দিই। সেই মেসেজটা হলো, আপনারা হয়তো গ্রুপে অনেকে কমেন্ট করেন, তো দেখা যাচ্ছে অধিকাংশ কমেন্ট গুলো আসলে প্রাসঙ্গিক না। যেমন আমি আজকে রাত 9টায় ক্লাস, যেমন আপনি দেখবেন রাত 9টায় ক্লাসের নিচে অনেকেই কমেন্ট করতেছে, ভাই রেকর্ড দিবেন কবে। দুপুরে কমেন্ট করছে, ভাই রেকর্ড দিবেন কবে, রেকর্ড দিচ্ছেন না কেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে একটু সচেতন হন। এটা আমি আসলে কেন বলি জানেন? কারণ উপরে কিন্তু লেখা আছে আজকে রাত 9টায় ক্লাস যদি হয়, তাহলে আমি দুপুর বেলা কখন দেব? তার মানে হলো আপনি সচেতন ভাবে গ্রুপের পোস্টটা পড়েননি, না পড়ে কমেন্ট করে ফেলছেন। এটা একটা বিষয়। আর আরেকটি বিষয় হলো, আমি কেন আপনাদেরকে বলি যে প্লিজ ফলো দিস গ্রুপ। এই কারণে বলি, আমি যদি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেই, তাহলে কি করবেন? আপনি প্রশ্নের উত্তরের দিকে বেশি মনোযোগী হবেন, আপনি সচেতন হবেন না, আপনি দায়িত্বশীল হবেন না। সেক্ষেত্রে আমি বলি, সবসময় আপনার যা চাওয়া, আপনার যা পাওয়া, আপনি চাওয়া বা চাওয়ার আগেই আপনি সবকিছু গ্রুপে পেয়ে যাবেন। আপনার যা চাহিদা, এটা আমরা অবশ্যই মেনটেন করি, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি। আর যেহেতু আমি মেনটেন করি, আমি এই বিষয়গুলো খুব সচেতন। চেষ্টা করি যে একটা স্টুডেন্ট যেন তার চাওয়ার আগে তার সবকিছু তাকে দিয়ে দেওয়া হয়। আমরা চাই অদিতি যেন একটা সেরা সার্ভিস দেয়, বিশেষ করে আমরা চাই অনলাইন যেন, আমার তত্ত্বাবধানে যেহেতু এটা মনিটরিং হচ্ছে, আমি আপনাদেরকে সবচেয়ে সেরা সার্ভিসটা এনশিওর করার জন্য আমি সবসময় বদ্ধপরিকর নিজের প্রতি। তো আপনারা অবশ্যই গ্রুপের প্রত্যেকটা পোস্ট ফলো করবেন। আশা করি আপনাদের সবগুলো বিষয় জেনে যাবেন। আশা করি আপনাদের এখন আর কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য 1-2 মিনিটের মধ্যে। হ্যাঁ, অথবা কমেন্ট করেও জানতে পারেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনুন ভাই, বলুন ভাইয়া। জি ভাই, যে প্রিমিয়ার ভোকাবুলারি সেকেন্ড এডিশন বইটার কি স্পেশালিটি আছে? আমি প্রথম বইটা শেষ করছি, প্রথম এডিশনটা। আচ্ছা, ওটা কি প্রথম স্যারের edition প্রথম? জি আমি বুঝতে পেরেছি। প্রথম এডিশন থেকে সেকেন্ড এডিশনের মানে পিসটা এবারছে 100। বিষয়টা বুঝতে, ও মানে পিসটা এবারছে 100, এখন কি পরিমাণে যোগ করছে, নিঃসন্দেহে আপনার সেকেন্ড এডিশনটা আপনার জন্য বেটার হবে। জি, আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ কিছু প্রশ্ন আছেন? আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, একটা আসসালামু বিষয়। আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। ভাই, এই বইটা আমি জাহাঙ্গীরনগরে থাকি, বইটা আমি পাচ্ছি না এইদিকে। বইটা কি কুরিয়ার করে পাঠানো যাবে? হ্যাঁ, কুরিয়ার করে পাঠাবেন আপনি। আপনি আমাদের হটলাইনে ফোন দিবেন। হ্যাঁ, হটলাইনে ফোন দিলে কালকে 12টার পরে একটা ফোন দিবেন, আমি চেষ্টা করবো এটা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ। ভাই ফেসবুক পেজে তো লাইব্রেরিতে কত হটলাইন নেবে নাম্বারটা দাম আছে। এটা? ময়মনসিংহ জি। ভাই, কথাটা প্রাইস একটু কত বলি। দিবে ভাইয়া? আমি আবারও বলছি, আমি দেখি স্যারের সাথে কথা বলি, আমি আপনার গ্রুপে পুশ দেবো যে অনলাইনে কুরিয়ার মাধ্যমে দেওয়া যায় কিনা। হ্যাঁ, অথবা আহ অথবা আপনি অদিতি বিভিন্ন শাখা থেকে অথবা লাইব্রেরি, আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে পাবেন। যদি না পান, আমি দেখি স্যারের সাথে কথা বলে কুরিয়ার করে আমি গ্রুপে পুশ দেবো। আপনারা যদি যারা আগ্রহ প্রকাশ করেন তারা সংগ্রহ করবেন। জি, থ্যাংক ইউ। আমরা ক্লাসের দিকে চলে যাই। হ্যাঁ, আপনাদের ভাইয়া, মূল আর একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলুন ভাইয়া। ফেসবুকে যে আমাদের বিভিন্ন মেটেরিয়াল দেওয়া হয়, সেগুলো দেওয়ার সময় যে লিঙ্কটা দেন, ওই লিঙ্কটা আমরা অনেক সময় কাজ করতে পারি না, কিন্তু যদি গুগল ড্রাইভের লিঙ্ক সহ দিয়ে দেন, এটা আমরা সহজেই ডাউনলোড দিতে পারি। এটা একটু আচ্ছা, যদি দেখতেন। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, কিন্তু বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি যদি গুগল ড্রাইভে দেই, শতকরা 80% পারবে না, 20% পারবে। কেন জানেন? কারণ গুগল ড্রাইভ অটোমেটিক ডিটেক্ট করে আপনার গুগলের আইডিটা, তখন 80% স্টুডেন্ট মানে পারবে না। আর সে কারণে আপনি আমরা যেটা দেই সেটা হচ্ছে সবচেয়ে সহজ, জাস্ট আপনি টিপ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপরও যদি কেউ না হয়, ক্রোম দিয়ে ডাউনলোড করবেন। তারপরও যদি কেউ না হয়, ফাইল থেকে ডাউনলোড করবেন। তারপরও যদি কেউ না হয়, ল্যাপটপ থেকে ডাউনলোড করবেন। তারপরও যদি কেউ না হয়, যে কোনো কম্পিউটার দোকান থেকে এটাই ডাউনলোড। বেস্ট অপশন। ভাই, এটা বুঝতে পারছি। 80% আপনাকে ওই যে যখন আপনি গুগলে ক্লিক করবেন, তখন আপনার ইমেলটাকে ভেরিফিকেশন করবে ওরা। তখন ভাববে যে ও দিদি কি ঝামেলা করছে না। যখন আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করি, তো যখন আমরা প্রথম প্রথম দিতাম, তখন মানে মানে সবাই কমপ্লেন করতো। এখন দেখেন জাস্ট টিপ দিবে, ডাউনলোড হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। জি। ভাইয়া, আরেকটু বলি, আপনি ওইটা যেভাবে দেন ঠিক আছে। ওইটার মধ্যে কমেন্ট সেকশনে যায় যদি আরেকটু যদি গুগল ড্রাইভে দিয়ে দিতেন এটার পাশাপাশি, তাহলে সুবিধা হতো আর কি, ম্যাক্সিমামের জন্য। জি, মানে আপনি। ঠিক। ম্যাক্সিমাম না শব্দটা হচ্ছে আপনার জন্য, অথবা 2-4 জনের জন্য। আর আমার মনে হয় আপনি যদি গুগল ড্রাইভ থেকে অ্যাভেলেবেল মনে করেন, আমার মনে হয় ফেসবুক থেকে তো অ্যাভেলেবেল হয়, তাহলে আপনি সেটা রিসিভ করছেন না কেন ভাইয়া? ভাই, ওটাতে আমার, আমি তো আপনার ফেসবুক লাইট ইউজ করি, এটাতে আমার হয় না।
লিঙ্ক দেওয়া রাইট, হয় না। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত মানে গুগলে ক্রোমেও হয় না ভাই, এটা ক্রোমেও এভাবে আপনি যেভাবে দেন আমি করতে পারি না। লাইট ব্যবহার ছাড়া আপনি মূলটা ব্যবহার করেন। ওটা ভাই সেটে একটু হয়তো এজন্য আর কি। যাই হোক আমি আবার না বললাম, আমরা ক্লাসে চলে যাই, সময় নষ্ট করি না। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। মমি ঠিক করবো না বো, পরে আবার আম্মু ডিসেন্স করে রাখবা, আপনি রাখলে এরবো না। আপু মিউট করে। সেখানে লাইব্রেরিতে আছে কিনা সে খোঁজ নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ, টিউশন কম। সবসময় কি হয়? পারে গতকাল কি নোটিশ দিয়ে দিচ্ছে, সব জায়গায় নোটিশ দিয়ে দিচ্ছে। ঈদের কারণে গ্রামের বাড়িতে আছে তো, এটা আচ্ছা, তাহলে সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা তাহলে একটু আজকে যেহেতু ঈদের পরে প্রথম ক্লাস, তোমাদের আমরা পাঁচটা ক্লাস দিছে। কি কি ক্লাস হয়েছে? ট্রান্সলেশন ক্লাস হয়েছে, রিট্রান্সলেশন হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, সামারিটা আমি দেবো। ঠিক আছে, আমি তাহলে ওদের কোম্পানি কাছে নাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেঞ্জারে বলবেন। আমি তাহলে তোমাদের যেই যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই টপিক অনুযায়ী কথা বলি, তাই না? সেটাই বেটার হয়। হ্যাঁ, তাহলে যেমন ওয়ার্ড ফরমেশন, এখান থেকে প্রশ্ন আসবেই, তাহলে এইটা দিয়ে শুরু করি। আর যেহেতু আমাদের একদিক দিয়ে আমাদের ট্রান্সলেশন রিট্রান্সলেশন ক্লাস হচ্ছে, তো আমাদের ওইদিকে না যেয়ে তাহলে আমাদের যেই যেই পয়েন্ট থেকে প্রশ্ন আসবে সেই পয়েন্টটা থেকে আমাদের একটু আলোচনা চালিয়ে যায়। হ্যাঁ, যেহেতু ট্রান্সলেশন হচ্ছে, ট্রান্সলেশনটা ওইখানে ট্রান্সলেশনের সাথে রিট্রান্সলেশনটা ওখানে শেষ করবে, আমি আর ওই দিকে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি তাহলে এই সিটটা দিয়ে শেষ করি, কারণ একই জায়গায় দুইজন থাকা তো থাকলে তোমাদের জন্য লস। এই টপিক থেকে আমাদের 5 নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে 5-এর মধ্যে এখানে কিন্তু তুমি দেখো, তুমি রচনা লেখে ট্রান্সলেশন করে যেই নাম্বারটা পাবে, এখানে কিন্তু তুমি চাইলে 2 মিনিটের মধ্যে তুমি এই 5 নাম্বার পেতে পারো। 2 মিনিটের মধ্যে তুমি এখান থেকে 5 নাম্বার উঠে নিতে পারো। তাহলে আমরা একটু ওয়ার্ড ফরমেশন থেকে কিভাবে প্রশ্নটা আসে, এবং 35তম বিসিএস থেকে এই 44তম বিসিএস পর্যন্ত এই টপিক থেকে প্রতিবারে প্রশ্ন আসছে। যেহেতু আসছে, তাহলে সেখান থেকে আমরা একটু এই টপিকটাকে একটু আলোচনা করতে হচ্ছে, এবং তোমাদের এটা লাগবে। তাহলে ওয়ার্ড ফরমেশনের পরীক্ষা আসবে কি হবে, অনেকগুলো এমটি সেল থাকবে, বিশেষ করে এমটি সেল গুলো হচ্ছে এইভাবে থাকবে। সাপোজ প্রথমে দিল একটা ভার্ব, তারপরে দিল নাউন, তারপরে একটা কলামে থাকবে অ্যাডজেক্টিভ। এইভাবে তোমার 5টা কলাম থাকবে, এইভাবে 5টা কলাম থাকবে, ঠিক আছে? 5টা কলাম থাকবে। তো পরীক্ষা যেটা আসবে, সাপোজ মনে করো ভাই, এটা একটা হচ্ছে ভাই, মানে কি, এটা ভার্ব। তাহলে ভার্বের করে আছে, তোমাকে এখানে টিক চিহ্ন দিলে, এটা এখানে ক্রস দিল, তার মানে কি এই ভাইয়ের অ্যাডজেক্টিভটা তোমাকে বের করতে হবে। তার মানে 1-এ 1 টিক চিহ্নের জায়গায় তুমি শুধু আনসারটা কি করবে, এটা নীলখালিতে তুমি এইভাবে ঘরটা করবে, প্রশ্নের মধ্যে যেভাবে কলামটা করা আছে তুমি সেইভাবে ঠিক প্রশ্নের মধ্যে এটা কি করবে,
এইভাবে লিখবে, এইভাবে কলামটা তৈরি করে প্রশ্নটা এখানে দেওয়া আছে এ, মনে করো এখানে দেওয়া আছে এ, তাহলে এতে হ্যাঁ এটা দেওয়া আছে, এখানে ক্রস আছে, এটা আনসার করতে হবে, ঠিক ছিল মানে এখানে আনসারটা করতে হবে। এরপরে মনে করো তোমার দেওয়া আছে সাপোজ এখানে দেওয়া আছে মনে করো এখানে মনে করো দেওয়া আছে রিয়েল দেওয়া আছে, তো রিয়েল এটা নাউনটা কি বের করতে দিতে পারে, অথবা তোমাকে এটা মনে করো দিল এটা নাউনটা কি, হ্যাঁ এটা ক্রস দিয়ে দিল, তাহলে তোমাকে এই রিয়েলের নাউনটা বের করতে হবে, ঠিক আছে। আবার এখানে মনে করো দিল তোমার নাউনের জায়গায় দিল মনে করো ব্রাদারহুড, ব্রাদারহুড এটা হচ্ছে নাউন, তাহলে এখন এখান থেকে তোমাকে দিল সাপোজ এই ব্রাদারহুডের ভার্বটা কি, এখানে এটা ক্রস দিল, তো এইভাবে তোমাকে 5টা এ দিবে। এইভাবে দিল মনে করো অ্যাবজর্ব, অ্যাবজর্ব এটার দিয়ে দিল অ্যাডজেক্টিভটা কি, ক্রস দিল এখানে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে মনে করো দিল এসেনশিয়াল, এসেনশিয়াল তাহলে এটার ক্রসটা দিও, এটা এখানে ক্রস দিও, জাস্ট এইভাবে মনে করো পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে। যদি এইভাবে পরীক্ষা প্রশ্ন আসে তাহলে তোমাকে এই যেখানে টিক চিহ্ন দেওয়া আছে সেই জায়গায় তুমি আনসারটা শুধু বসাতে হবে। ওকে, তাহলে এখানে তুমি পরীক্ষা যখন আনসার করবে তখন আর টিক চিহ্ন জায়গাটা লিখতে হবে না, তোমার যেখানে তোমার আনসার করা লাগবে না সেই জায়গায় ক্রস থাকবে, এখানে প্রশ্নটা থাকলো প্রশ্ন, আর এখানে তুমি আনসারের জায়গায় নীল কালিতে লিখে দিবা, এই টিক চিহ্নের জায়গায় তুমি টিক চিহ্ন না দিয়ে তুমি জাস্ট এখানে নীল কালিতে শুধু আনসারটা লিখে দিবা। তো ব্রাদারহুডের আনসার হচ্ছে এটা, আর যেখানে ক্রস আছে ক্রসেই থাকবে, ঠিক আছে। এইভাবে তুমি 5-এ 5 নাম্বার পাইতে পারো। ওকে, তাহলে তুমি আনসার গুলো কিভাবে করবে, এখানে আমরা দেখছি একটা ওয়ার্ডকে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কিভাবে নিতে হবে, একটা অ্যাডজেক্টিভকে কিভাবে নাউনে আনতে হবে, অথবা কিংবা একটা নাউনকে কিভাবে তোমার ভার্বে নিতে হবে, এই সিস্টেমটা আমাদের এখান থেকে আলোচনা হবে। তাহলে যেহেতু এটা পরীক্ষা আসবে, আগে থেকে যাদের মোটামুটি এই টপিক এই বিষয়ে একটু ধারণা আছে ওয়ার্ডের উপরে, তাদের কাছে এটা সহজ, আর যাদের ধারণা নাই তারা অবশ্যই অবশ্যই এটা একটু ফলো করতে হবে, কারণ এখানে তুমি 5-এ 5 পাইতে পারো, 5-এ 5 পাওয়া অবশ্যই অনেক কিছু। তাহলে আমরা একটু প্রথমে যাব আমরা কিভাবে একটা ওয়ার্ডকে আমরা ট্রান্সফর্ম করব, যেমন অ্যাডজেক্টিভ থেকে, তো লেখো অ্যাডজেক্টিভ থেকে নাউন, একটা ওয়ার্ডকে তুমি অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করবে সেটা একটু ফলো করো। হ্যাঁ, যেটা আনসার দেওয়া লাগবে সেটাকে তুমি নীল কালিতে লিখবা, অর্থাৎ যেখানে যেই সেলটাতে টিক চিহ্ন দেওয়া আছে ওই টিক চিহ্ন দেওয়ার ঘরটাতে তুমি আনসারটা নীল কালিতে লিখবা, ঠিক আছে। ওখানে টিক চিহ্ন তোমার দেওয়া লাগবে না, তুমি এমটি সেলগুলো আনসারটা তুমি এইভাবে থাকবে, মানে এইভাবে তুমি ঘরগুলো করবে, করার পরে তুমি আনসারটা যেখানে জাস্ট টিক চিহ্ন আছে সেখানে টিক চিহ্ন জায়গায় আনসারটা নীল কালিতে লিখে দিবে, আর ABCD যেভাবে ঘরের মধ্যে যেখানে আছে সেভাবে সিরিয়াল থাকবে। হ্যাঁ, তাহলে একটা ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করব কিভাবে, তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা আনসার লেখো, একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের ঘরে থাকে তাহলে এটা কিভাবে নাউন করবা, তো যেহেতু প্রশ্নের মধ্যে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভে থাকে, এটা উপরে লেখা থাকবে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ কলামের নিচে যদি ওয়ার্ডটা থাকে সেটা তো অ্যাডজেক্টিভ, তুমি বুঝতে পারছো, তাহলে সেটাকে তোমাকে বলা হচ্ছে নাউন করবা কিভাবে, তাহলে সেই সূত্রটা তুমি একটু ফলো করলে তুমি খুব সহজে এটা করে নিতে পারবা। হ্যাঁ, বক্স না করে সরাসরি উত্তর করলে হবে না, হবে বক্স না করলে সরাসরি উত্তর করলে হবে, তাহলে বক্সের মধ্যে থাকলে সুবিধাটা কি, তাহলে প্রশ্নকর্তা তোমার সরাসরি এটা দেখে একসাথে হয়ে গেল, বুঝে ফেললো, সে আর প্রশ্নের মধ্যে আর তাকাইতে হচ্ছে না, প্রশ্নকর্তা আর প্রশ্নের মধ্যে তাকাইতে হবে না, ঠিক আছে, যদি বক্সটা করে দাও, আর বক্সটা না করলেও হবে, কোনো সমস্যা নেই, তুমি তোমার
স্ট্র্যাটেজি অনুযায়ী করবে, যেটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, লেখাগুলো লাইট দেখাচ্ছে, আমি তো লিখিনি এখনো। তো লেখো অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করার নিয়ম। তো লেখো, আনসার লেখো। লেখো যে কোনো অ্যাডজেক্টিভের শেষে হ্যাঁ হ্যাঁ, আমার আমার বই যদি তোমার কাছে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, বইয়ের মধ্যে সব আছে। তারপর এটা যেহেতু টপিক, আলোচনা একটা টপিক, তারপর এটা আলোচনা করতে হচ্ছে এই আর কি। হ্যাঁ, বই তো তোমার কাছে আছে, তুমি এটা পেয়ে গেছো। তুমি এটা ওই বইটা সামনে রাখো, রেখে আমি কথাগুলো বোঝার চেষ্টা করো, তারপরে দেখবো তোমার জন্য আরো সহজ হয়ে গেছে। ওকে। আর যারা কাছে নাই তারা অবশ্যই এই রুলগুলা মাথায় নিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, তো লেখো যেহেতু এটা রিটেন এবং 5টা ওয়ার্ড ফরমেশন থেকে প্রশ্ন আসছে 35 থেকে 44 পর্যন্ত, তার মানে তোমাদের 45ও আসবে। তার মানে এই টপিকটা যাতে 5-এ 5 পাওয়া যায় সেই চিন্তাটা করতে হবে। ওকে, তাহলে লেখো যে কোনো অ্যাডজেক্টিভের শেষে, যে কোনো অ্যাডজেক্টিভের শেষে লেখো নেজ যোগ করলে, যে কোনো অ্যাডজেক্টিভের শেষে নেজ যোগ করলে উহা 99% ক্ষেত্রে নাউন হয়ে যায়। কোনো একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের ঘরে থাকে, হ্যাঁ, কোনো একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের ঘরে থাকে, তাহলে যে কোনো অ্যাডজেক্টিভের শেষে নেজ যোগ করলে ওই ওয়ার্ডটি কি হয়ে যাবে, 99% ক্ষেত্রে নাউন হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি শুধু চিনতে হবে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কিনা। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে অ্যাডজেক্টিভের পরে নেজ যোগ করলে তুমি 99% ক্ষেত্রে রিটেনে এটা কি তুমি মনে করবে যে এটা অ্যাডজেক্টিভ, নাউন হয়ে গেছে। ঠিক আছে, যেমন সাপোজ প্রশ্ন আসলো রিয়েল, রিয়েল এটা অ্যাডজেক্টিভ। এখন যদি তুমি বলো যে এটা নাউনটা কি হবে, তো তুমি এটা নাউন দুই ভাবে দিতে পারো। এটা নাউন, যেহেতু এটা রিয়েলটা এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে তুমি নাউন হিসেবে নিতে পারো রিয়েলনেস অথবা রিয়েলিটি। এন্ড রিয়েলিটি যদি তোমার জানা থাকে তাহলে রিয়েলিটি দিবা, আর যদি জানা না থাকে রিয়েলনেস এটা দিলে হবে। হ্যাঁ, ঠিক আছে, রিয়েল, রিয়েলনেস আর রিয়েলিটি দুইটাই কারেক্ট। এখন মনে করো জেনুইন, জেনুইন, তো জেনুইন এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি, জেনুইনের নাউন হচ্ছে জেনুইননেস। জেনুইন, জেনুইননেস। যদি বলো যে পোলাইট, পোলাইটের নাউন কি, পোলাইটনেস। যদি বলো যে আইডল, আইডলের নাউন কি, আইডল তারপর নেস, আইডলনেস। ঠিক আছে, যদি বলো যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি, ওয়াইটাকে আই নিয়ে তারপর নেস যোগ করে দাও, ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিনেস। ঠিক আছে, যদি বলে যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস, তারপর হ্যাপি, হ্যাপিনেস। সলিটারি, সলিটারি নাউন কি, সলিটারিনেস, সলিটারি, সলিটারিনেস। অ্যালোন, অ্যালোননেস। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভনেস। তাহলে কি দাঁড়াচ্ছে,
তাহলে তুমি কোনো যদি বুঝতে পারো যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে ন্যাস বসা দিলে তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, এই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে যে কোনো অ্যাডজেক্টিভের শেষে তুমি নেট যোগ করলে 99% ক্ষেত্রে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এমন যে বলো যে ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল ডিপেন্ডেবলনেস, ঠিক আছে। ক্রেডুলাস, ক্রেডুলাসনেস, তাহলে ক্রেডুলাস নাউন হচ্ছে ক্রেডুলাসনেস, ঠিক আছে। তো তাহলে আমরা যদি বুঝতে পারি যে কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নেস যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে, এটা নাউন হয়ে যাচ্ছে। তাহলে বিউটিফুল, বিউটিফুলনেস, তাহলে বিউটিফুল, বিউটিফুলনেস, হ্যাঁ, ফুলিশ, ফুলিশনেস। ওকে, আমরা যদি বলি যে ফার সাইটেড, ফার সাইটেড, farsightedness, essential, essential, essentialness, তাহলে essential তার নাম হচ্ছে essentialness or essentiality, হ্যাঁ, তুমি এভাবে করতে পারো। তাহলে আমরা কি শিখলাম, যে একটা ওয়ার্ডকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ থেকে নাউন করব। তো তুমি যদি বুঝতে পারো যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ওখানে পরীক্ষা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভের করে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, তাহলে এটাকে নাউন করতে বললে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে, তুমি ইনস্ট্যান্টলি একটা সিদ্ধান্ত নিতে পারবে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভটা কি। ওকে, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। দুই একটা ব্যতিক্রম হচ্ছে যেমন সিম্পল, সিম্পল তার নাউন হচ্ছে সিম্পলিসিটি, সিম্পলের নাউন হচ্ছে সিম্পলিসিটি, ঠিক আছে। তাহলে একটা অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে নাউন করব সেটা জানলাম, হ্যাঁ। এখন একটু আর একটু লিখি, লেখো কোনো অ্যাডজেক্টিভের শেষে, পরের পয়েন্ট এক্সট্রা একটু এই নিয়মগুলো শিখতে পারি আমরা। কোনো অ্যাডজেক্টিভের শেষে ও ইউএস, কোনো অ্যাডজেক্টিভের শেষে ও ইউএস অথবা আই ও ইউএস থাকলে, কোনো অ্যাডজেক্টিভের শেষে ও ইউএস কিংবা আই ও ইউএস থাকলে থাকলে ও ইউএস এর স্থলে, ও ইউএস এর স্থলে আইটিওয়াই বসালে নাউন হবে। তাহলে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি ও ইউএস থাকে অথবা আই ও ইউএস থাকে, তাহলে ও ইউএস এর স্থলে তুমি কি করবা, আইটিওয়াই বসাবা। আর যদি অলরেডি আই ও ইউএস থাকে, তাহলে ও ইউএস এর জায়গায় আবার অতিরিক্ত আই লাগবে না, এখানে আই তো একটা আছে, শুধু টিওয়াই বসাবো। তাহলে ও ইউএস এর স্থলে আইটিওয়াই, আর আই ও ইউএস এর স্থলে শুধু টিওয়াই। সো আই ও ইউএস এর স্থলে আই ও ইউএস থাকলে ও ইউএস এর জায়গায় শুধু টিওয়াস বসাবে, যেহেতু আই আছে একটা। যেমন মনে করো যেমন বিবেশাস, দেখো বিবেশাস, আই ও ইউএস, আই ও ইউএস আছে, তাহলে কি করতে হবে, এই যে বিভার্সিটি, সো এখানে আইটা রয়ে গেল,
আর শুধু ও ইউএস এর জায়গায় আই টি ওয়াই, অতিরিক্ত একটা আই লাগলো না, একটা আই হলে চলবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে যেমন লক্ষ্য করো ক্রেডিউলাস, ক্রেডিউলাস ও ইউএস, ক্রেডিউলি, এখানে ক্রেডিউলিটি, কারণ ও ইউএস আছে, ও ইউএস এর জায়গায় আইটিওয়াই, আর আই ও ইউএস থাকলে শুধু টিওয়াই। ক্রেডিউলাস, ক্রেডিউলিসি, বলে ফেচুয়াস, ফেচুয়াস ও ইউএস আছে, তাহলে কি হবে, এটা নাউন কি, ফেচুইটি। তাহলে ফেচুয়াস মানে ফুলিশ, তাহলে ফেচুয়াস এর নাউন হচ্ছে ফেচুইটি অর ফেচুয়াসনেস। বলো ক্রেডিউলাস নাউন হচ্ছে ক্রেডিউলাসনেস, ক্রেডিউলাসনেস অথবা ক্রেডিউলিটি। তুমি যদি বলো যে ক্রেডিউলিটি, এটা তো যেতে পারবে, আবার ক্রেডিউলাসনেস, হ্যাঁ, বিবেশাস, বিবেশাসনেস, বিবেশাসনেস অথবা বিবেসিটি, মানে তুমি দুইটার মধ্যে যেতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি তুমি বলো যে ডেক্সট্রাস, ডেক্সট্রাস ও ইউএস আছে, তাহলে নাউন কি, বলো ডেক্সট্রিটি। ঠিক আছে, অডেশাস, অডেশাস নাউন কি, অডাসিটি। ঠিক আছে, মেন্ডেসাস, মেন্ডেসাস, মেন্ডাসিটি। সো আই ও ইউএস থাকলে শুধু টি ওয়াই, ও ইউএস এর জায়গায় টি ওয়াই, আর আইটা না থাকলে ও ইউএস এর জায়গায় আইটি ওয়াই। শুধু ও ইউএস থাকলে ও ইউএস এর জায়গায় আইটি ওয়াই, আর আই ও ইউএস থাকলে ও ও ইউএস এর জায়গায় শুধু টি ওয়াই, আইটা থাকবে, টি ওয়াই অতিরিক্ত, তাহলে এটা নাউন হয়ে গেল। তাহলে এইভাবে তুমি পারো, আবার এগুলোর পরে ন্যাচ যোগ করলেও পারো। হ্যাঁ, অডেশাস, অডেশাসনেস অর অডেসিটি, ডেক্সট্রাস, হ্যাঁ ডেক্সট্রাস মানে, ডেক্সট্রাস মানে দক্ষ, হ্যাঁ, তাহলে ডেক্সট্রাস, হ্যাঁ ডেক্সট্রাসনেস অর ডেক্সট্রিটি দক্ষতা, হ্যাঁ মেন্ডেসাস, মেন্ডাসিটি। ঠিক আছে, মেন্ডেসাস মানে কি, মিথ্যাবাদী, হ্যাঁ, মেন্ডেসাস মানে কি, মিথ্যাবাদী, আর মেন্ডাসিটি মানে মিথ্যাচার। ওকে, অপরিচিত শব্দগুলা তোমরা একটু যদি ইয়ে পারো পরে অর্থ বলে দেবো, অসুবিধা নেই। আমার বইয়ের মধ্যে সবগুলো অর্থ দেওয়া আছে, স্টামাক দেওয়া আছে, সব দেওয়া আছে বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে রুলটা ফলো করো, তুমি শুধু রুলটা ফলো করো, কারণ এই রুলটা ফলো করলেই চলবে, কারণ এখান থেকে এই রুলটাই তোমার মাথার দরকার নেওয়া দরকার, কারণ পরীক্ষা তুমি ইনস্ট্যান্টলি যাতে আনসারটা করতে পারো, যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের করে আছে, এই রুলের মধ্যে পড়ছে, আমি সাথে সাথে এই কাজটা করবো, তাহলে তোমার হয়ে গেল। তুমি আমার পরবর্তী রুলটা না জানলেও চলবে, শুধু নেস বসাই দাও, তাহলে হয়ে গেল। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, কোনো নাউন শেষে, কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএনটি থাকলে, কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএনটি থাকলে, দেখো ইএনটিএস হলে ইএনসি বসালে নাউন হবে। কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএনটি থাকে, ইএনটিএস হলে ইএনসি বসাবে, তাহলে তো এটা নাউন হয়ে গেছে। হ্যাঁ, যেমন কম্পিটেন্ট, ইএনটি আছে, তাহলে এটা নাউনটা কি, কম্পিটেন্স। কনসিস্টেন্ট, কনসিস্টেন্স। ঠিক আছে,
পারসিস্টেন্ট, পারসিস্টেন্স অর পারসিস্টেন্সি হইতে পারে। হ্যাঁ, তো এইভাবে তুমি অনেক নাউন তৈরি করতে পারো। ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট মানে অলস, ইন্ডোলেন্স মানে অলসতা। ইনডিজেন্ট মানে পুয়ার, গরিব। ইনডিজেন্স মানে পভার্টি, দরিদ্রতা। ঠিক আছে, তাহলে কোনো নাউন অ্যাডজেক্টিভের উপর ইএনটি থাকলে তার জায়গায় সাধারণত ইএনসি বসালে এটা নাউন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই অ্যাডজেক্টিভের এই একটা অ্যাডজেক্টিভকে নাউন করার জন্য এই 3টা পয়েন্ট শুধু একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবো তোমার একটা কি হয়ে গেল। তুমি অ্যাডজেক্টিভ থেকে যখন নাউন আসবে, এটা আসবেই পরীক্ষায়, অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে একটা পরীক্ষা প্রশ্ন থাকবেই। তাহলে এই 3টা সূত্র মুখস্থ রাখো, দেখবো তোমার একটা পয়েন্ট তুমি পেয়ে গেছো, 1 নম্বর তুমি তোমার কাছে চলে গেল। ঠিক আছে, এবার আমরা শিখবো এই ভার্ব থেকে অ্যাডজেক্টিভ একটা ভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়। একটা ওয়ার্ড যদি ভার্ব থাকে, এই ভার্বকে কিভাবে তুমি অ্যাডজেক্টিভ করবা। ঠিক আছে, একটা ওয়ার্ড যদি ভার্বে দেওয়া থাকে, তাহলে এটাকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ করবা, এটা জানবো আমরা। তো লেখো, তাহলে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করার নিয়ম। তো লেখো, যে কোনো ভার্বের শেষে, যে কোনো ভার্বের শেষে, যে কোনো ভার্বের শেষে একটা ওয়ার্ড যদি ভার্ব হয়, তো লেখো যে কোনো ভার্বের শেষে সাধারণত এইবল যোগ করলে, যে কোনো ভার্বের শেষে সাধারণত এইবল যোগ করলে উহা কি হয়ে যায়, উহা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে ওই ওয়ার্ডটি সাধারণত কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কোনো তুমি যদি বুঝো একটা ওয়ার্ড ভার্ব, তাহলে ওই ভার্বটার পরে সাধারণত এইবল যোগ করবা, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা তুমি 99% ক্ষেত্রে কাজে লাগাতে পারবা। তাহলে যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে ওই ওয়ার্ডটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন মনে করো ডু, ডু হচ্ছে এটা একটা ভার্ব, তাহলে ডু এর অ্যাডজেক্টিভ কি, বলো ডুয়েবল। মনে করো অ্যাবজর্ব, 44তম বিসিএস আসছে অ্যাবজর্ব, তাহলে অ্যাবজর্বের অ্যাডজেক্টিভ কি, বলো অ্যাবজর্বেবল। ঠিক আছে, বলো অ্যাবজর্বের অ্যাডজেক্টিভ কি, অ্যাবজর্বেবল। তাহলে ডিসএগ্রি, 38তম বিসিএস আসছে ডিসএগ্রি, এটার অ্যাডজেক্টিভ কি, তো ডিসএগ্রি, ডিসএগ্রিয়েবল। ঠিক আছে, ডিপেন্ড, ডিপেন্ড এটার অ্যাডজেক্টিভ কি, ডিপেন্ডেবল। তাহলে অ্যামেন্ড, অ্যামেন্ড অ্যাডজেক্টিভ কি, অ্যামেন্ডেবল। ঠিক আছে, তাহলে হিয়ার, হিয়ার এটা একটা ভার্ব, তাহলে হিয়ারের অ্যাডজেক্টিভ কি, হিয়ারেবল। ম্যানশন এটা একটা ভার্ব, তাহলে ম্যানশনের অ্যাডজেক্টিভ কি, ম্যানশনেবল। ঠিক আছে, এইভাবে আমরা অনেক অনেক শব্দ এই সূত্রের মধ্যে তৈরি করতে পারি। তাহলে প্যারিস,
পেরিশ মানে পচে যাওয়া, ধ্বংস হওয়া। তাহলে পেরিশের অ্যাডজেক্টিভ কি? পেরিশেবল। ঠিক আছে, তাহলে আমরা তাহলে যদি বলে যে পার্ডন, পার্ডনের অ্যাডজেক্টিভ কি? তাহলে পার্ডনেবল। পার্ডনের অ্যাডজেক্টিভ হচ্ছে পার্ডনেবল। তাহলে তুমি তো বুঝতে পারো যে একটা ভার্ব, তাহলে তার অ্যাডজেক্টিভ কি, তাহলে তুমি কি করবে, ওই ভার্বটার পরে এবল যোগ করে দিবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এটা একটা কৌশল। হ্যাঁ, এবার লেখো, লেখো কোনো ভার্বের শেষে, নোট লেখো একটা, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে লেখো ই উঠিয়ে অতঃপর এইবল যোগ করলে হয় অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে ই উঠিয়ে অতঃপর এইবল যোগ করলে উহা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, যেমন যেমন মনে করো কনজিউম, একটা মাত্র ই আছে, অথবা এটার অ্যাডজেক্টিভ কি? দেখো কনজিউমার এটা উঠে দিব, উঠে দিয়ে এই বলে হয়ে গেল কনজিউমেবল। তাহলে অ্যাসিউম ই আছে, তাহলে এটার অ্যাডজেক্টিভ কি? অ্যাসিউমেবল। এটা 38তমতে আসছিল। ভাই, এটা 37তমতে আসছিল। ভাই অ্যাডজেক্টিভ কি? বলো ভাইয়েবল। এটা উঠে যাবে ইয়ের পরে এই বলি ভাই, ভাইয়েবল। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে কোনো ভার্বের শেষে একটা মাত্র ই থাকলে ই উঠিয়ে অতঃপর এইবল যোগ করলে ওই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা একটা বানান। এবার লেখো, এরপর লেখো কোনো ওয়ার্ডের শেষে, দেখো কোনো ওয়ার্ডের শেষে সিই, লেখো কোনো ওয়ার্ডের শেষে সিই অথবা জিই থাকলে, কোনো ওয়ার্ডের শেষে সিই অথবা জিই থাকলে, ঠিক আছে, তারপরে সরাসরি এইবল যোগ করলে উহা অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি, কোনো একটা ওয়ার্ডের শেষে সিই অথবা জিই থাকলে, কোনো একটা ওয়ার্ডের শেষে সিই অথবা জিই থাকলে তারপরে সরাসরি এইবল যোগ করলে উহা অ্যাডজেক্টিভ হবে। এক্ষেত্রে ই বাদ যাবে না। কোন একটা ওয়ার্ডের পরে যদি সিই থাকে, মানে শুধু ই না থেকে সি, ই এর আগে সি থাকে অথবা ই এর আগে একটা জি থাকে, বলো সিই অথবা জি থাকলে তারপরে সরাসরি এইবল যোগ করলে উহা অ্যাডজেক্টিভ হবে। যেমন মনে করো নোটিস, সিই আছে, অতএব তার অ্যাডজেক্টিভ কি? নোটিসেবল। এখানে ই বাদ যাবে না। ঠিক আছে, এনফোর্স, এনফোর্স সিই, অতএব এটার অ্যাডজেক্টিভ কি? এনফোর্সেবল। ঠিক আছে, এনফোর্স, এনফোর্সেবল। তাহলে ম্যানেজ জিই, ম্যানেজেবল। অ্যারেঞ্জ জিই, বলো অ্যারেঞ্জেবল। তাহলে কোনো ভার্বের শেষে সিই অথবা জিই থাকলে তারপরে সরাসরি এবল যোগ করলে ওই ওয়ার্ডটা সরাসরি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, আমাদের এইটুকু সূত্র জানলে আমরা সরাসরি কি করতে পারছি? অ্যাডজেক্টিভ তৈরি করতে পারছি। তাহলে একটা ভার্বকে অ্যাডজেক্টিভ করতে বললো, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, দেখবে খুব সহজেই তুমি ইনস্ট্যান্টলি একটা আনসারটা করে ফেলতে পারবে। তাহলে আমরা ওয়ার্ড ফরমেশনে এই দুইটা রুল থেকে মিনিমাম আমরা দুইটা আনসার করতে পারবো। এই যে দুইটা সূত্র বললাম, এর মাধ্যমে আমরা কমপক্ষে দুইটা প্রশ্নের আনসার আমরা করতে পারবো। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে দুই একটা মাঝে মাঝে ব্যতিক্রম থাকবে। ব্যতিক্রমটা একটু মনে রাখবো। যেমন থ্রাইভ, থ্রাইভ এটার অ্যাডজেক্টিভ কি?
তো থ্রাইভের অ্যাডজেক্টিভ হচ্ছে বলো থ্রাইভিং। তো থ্রাইভ তার অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং, থ্রাইভেবল না। তো থ্রাইভের অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং, থ্রাইভিং বিজনেস, যে উদীয়মান ব্যবসা। হ্যাঁ, তো থ্রাইভ, থ্রাইভিং। ইন্টারেস্ট, ইন্টারেস্টিং, ইন্টারেস্ট ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড। তো আমরা এটা একটু ভালো করে জানবো, এরকম দুই একটা ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, এগুলো একটু মাঝে মাঝে মুখস্থ করা লাগবে। এখন আমরা শিখব একটা ভার্ব থেকে নাউন গঠন করার নিয়ম। একটা ভার্বকে আমরা কিভাবে নাউন করব, একটা ভার্বকে নাউন করব কিভাবে, সেটা শিখব। তাহলে একটা ভার্বকে কিভাবে নাউন করতে হবে সেটা শিখতে হবে। তো দেখো একটা ভার্বকে আমরা কিভাবে নাউন করব। তো লেখো লেখো সাধারণত যে কোনো ভার্বের শেষে সাধারণত ইয়ার যোগ করলে ওয়া নাউন হয়। তো যে কোনো ভার্বের শেষে সাধারণত ইয়ার যোগ করলে ওই ভার্বটা কি হয়ে যায়, সাধারণত নাউন হয়ে যায়। এটা হচ্ছে এটা একটা শর্টকাট নিয়ম। তাহলে যে কোনো ভার্বের শেষে সাধারণত ইয়ার যোগ করবে, করার পর তুমি যদি মনে হয় যে এই ওয়ার্ডটা একটা শব্দের মতো মনে হচ্ছে, তাহলে এটাকে তুমি একটা নাউন মনে করবা। যে কোনো ভার্বের শেষে ইয়ার যোগ করলে ওই ওয়ার্ডটাকে যদি শব্দের মতো মনে হয়, তাহলে তুমি মনে করবে এটা একটা নাউন। ঠিক আছে, যেমন 44তমতে আসছে অ্যাবজর্ব। অ্যাবজর্ব এটা নাউনটা কি? অ্যাবজর্ব এটা নাউন হচ্ছে, তাহলে অ্যাবজর্ব তারপর ইয়ার যোগ করা অ্যাবজর্বার। তাহলে অ্যাবজর্ব, বলো অ্যাবজর্বার, তার মানে এটা নাউন হয়ে গেল। হ্যাঁ, তাহলে অ্যাবজর্বের নাউন কি? বলো অ্যাবজর্বার অথবা অ্যাবজর্পশন। অ্যাবজর্বের নাউন কি? অ্যাবজর্বার অথবা বলো অ্যাবজর্পশন। তুমি যদি এটা পারো ওকে, এটা দিতে পারো। যদি এটা না পারো এটা দিলে বলো। ঠিক আছে, অ্যাবজর্পশন। তো দুইটাই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। তো তুমি সহজ হচ্ছে এটা তোমার। হ্যাঁ, অ্যাবজর্বার। ঠিক আছে, তুমি বলো যে হিয়ার, বলো হিয়ার। হিয়ারের নাউন কি? বলো হিয়ারার। উইয়ার নাউন কি? বলো উইয়ারার। লার্ন নাউন কি? লার্নার। তাহলে আমরা যেমন দেখতে পাচ্ছি এভাবে যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে সহজে আমরা কি করতে পারি? ডু এর নাউন কি? ডুয়ার। ডু এর নাউন হচ্ছে ডুয়ার অথবা ডিড। এটা দিলে হবে, এটা দিলে হবে, সমস্যা নেই। গ এর নাউন কি? বলো গ এর নাউন কি? বলো গোয়ার। ঠিক আছে, গ এর নাউন হচ্ছে গোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে কোনো নাউন ভার্বের শেষে সাধারণত ইয়ার যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে?
এটা একটা নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। এবার লেখো, হ্যাঁ তবে লেখো, তবে কোনো ভার্বের শেষে লেখো, তবে কোনো ভার্বের শেষে লেখো, তবে কোনো ভার্বের শেষে যদি সিটি, কোনো ভার্বের শেষে সিটি অথবা ই ডাবল এস অথবা ইউটিই অথবা এটিই, বলো কোনো ভার্বের শেষে সিটি অথবা ই ডাবল এস অথবা ইউটি অথবা এটিই, এদের যে কোনো একটি থাকলে, যে কোনো একটি থাকলে, আবার বলছি, কোনো ভার্বের শেষে সিটি অথবা ই ডাবল এস অথবা ইউটি অথবা এটি থাকলে এদের পরে ওয়ার যোগ করলে নাউন হবে। এদের পরে কি যোগ করতে হবে? ওয়ার যোগ করতে হবে। ই থাকলে ইটাকে বাদ দিয়ে ওয়ার যোগ করতে হবে, ইটাকে বাদ দিয়ে ওয়ার। হ্যাঁ, সিটি, সিটি থাকলে তারপরে ওয়ার, হ্যাঁ ই ডাবল এস থাকলে তারপরে ওয়ার, এটি থাকলে ওয়ার, এক্ষেত্রে ওটা এটা বাদ যাবে। ইউটি থাকলে তারপরে ওয়ার, ইউটা বাদ যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা নাউন হয়ে যাবে। তাহলে কোনো ভার্বের শেষে সিটি থাকলে তারপরে ওয়ার যোগ করলে এটা সাধারণত নাউন হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়ে যায়। যেমন প্রটেক্ট, প্রটেক্টর, প্রিডিক্ট, অ্যাবডাক্ট। তাহলে প্রিডিক্ট, প্রিডিক্টর, অ্যাবডাক্ট, অ্যাবডাক্টর। ঠিক আছে? আমরা এইভাবে নাউন ধরে করতে। অ্যাবডাক্টর তো অপহরণ করা, অ্যাবডাক্টর অপহরণকারী, প্রিডিক্ট, প্রিডিক্টর, প্রটেক্ট, প্রটেক্টর। ঠিক আছে? ডিস্ট্রাক্ট, বলা ডিস্ট্রাক্টর। ঠিক আছে? এইভাবে অনেক শব্দ তৈরি করতে পারো তুমি এই সূত্রটাতে। ই ডাবল এস থাকলে, যেমন এস এস 44 মধ্যে আসছে এস এস, এটা নাউন কি? বলে অ্যাসেসর। তাহলে এস এস এটা ভার্ব, তাহলে ই ডাবল এস আছে, তাহলে এস এস এর নাউন কি? অ্যাসেসর। অপ্রেস, অপ্রেসর। ওকে। ট্রান্সগ্রেস, তো ট্রান্সগ্রেস মানে লঙ্ঘন করা। ঠিক আছে? ট্রান্সগ্রেসর। ঠিক আছে? হ্যাঁ, এটা আমার পরামর্শ থাকবে, অসুবিধা নেই, কথা থেকে পড়বো সব বলে দেবা। আগে রুলটা একটু মাথায় নিতে হবে। রুলটা একটু মাথায় নিতে হবে। বইয়ের মধ্যে আমার যথেষ্ট এক্সাম্পল দেওয়া আছে, বইয়ের মধ্যে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পড়লে তোমার শব্দ ভান্ডার অনেক বড় হয়ে যাবে। এগুলো যদি কখনো মাথায় নিতে পারো, আমার বইয়ের মধ্যে যেগুলো আছে যদি এগুলো মাথায় নিতে পারো এর অর্ধেক, তাহলে তো অনেক কিছু হয়ে যাবে। তোমরা যারা রিটেন প্রার্থী, তাহলে আমার বই থেকে মাত্র তুমি ওয়ার্ড ফরমেশনের 26টা রুল আছে, তার মধ্যে তুমি যতটা পারো এই রুলগুলো ফলো করবে, অথবা আমি ক্লাসের মধ্যে যা বলছি এই রুলগুলো মাস্ট, এগুলো থেকে পড়লেই চলবে। আর পুরো বইটা সবগুলো মাথায় নিতে বলতে অনেক কিছু। আর আজকে ক্লাসের মধ্যে যেগুলো বলেছি এগুলো অবশ্যই, শুধু এই কথাগুলো মাথায় রাখলে তোমার 4 নাম্বার আসবে। ঠিক আছে? তারপরে তোমার সিনোনিম অ্যান্টোনিমের 11টা রুল আছে। তারপর আমার 500 সিলেক্টেড ওয়ার্ড আছে,
শুধু এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে রিটেনে আশা করছি বড় ধরনের একটা ভালো ফিডব্যাক পাবা। আমার ওয়ার্ড ফরমেশন, সিনোনিম, অ্যান্টোনিম এবং 500 সিলেক্টেড ওয়ার্ডস আমার বই থেকে এগুলা বাক্য সহকারে দেওয়া আছে। 500 সিলেক্টেড ওয়ার্ডসে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে বাক্য দেওয়া আছে। তো এগুলো ফলো করলে তুমি এখানে অনেক তোমার এখানে এখানে কিন্তু 30 নাম্বার গ্রামার থাকবে। আবার বলছি, তোমাদের রিটেনে 30 নাম্বার গ্রামার থাকবে, তার মধ্যে 30 নাম্বারের মধ্যে 30 নাম্বারে থাকবে ভোকাবুলারি। হ্যাঁ, 30-এর মধ্যে 30 কিন্তু ওয়ার্ড থাকবে, তার মধ্যে ওয়ার্ড ফরমেশন থাকবে 5 নাম্বার। সিনোনিম থেকে সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখো, এটার উপর থাকবে 5 নাম্বার। আবার একটা ওয়ার্ড দিয়ে বলবো যে এটার সিনোনিম লেখো এবং ওই সিনোনিম দিয়ে বাক্য তৈরি করো, এটার উপর থাকবে 10 নাম্বার। অথবা একটা ওয়ার্ড দিবে দিয়ে বলবো যে তার বিপরীত শব্দ লেখো এবং সেটা দিয়ে বাক্য তৈরি করো, হ্যাঁ, সেখানে থাকবে 10 নাম্বার। তাহলে এইভাবে তোমার থাকবে 10 নাম্বার। আর সিনোনিম লেখো অথবা অ্যান্টোনিম লেখো 5 নাম্বার। 15 নাম্বার ওয়ার্ড ফরমেশন 5 নাম্বার, 20 নাম্বার। আর 10টা ওয়ার্ড দিবে দিয়ে বলবো যে এটাতে বাক্য তৈরি করো 10 নাম্বার, টোটাল 30 নাম্বার। এইভাবে সাধারণত গত কয়েকটা বিসিএস আসছে। ঠিক আছে, তোমার এই 40তম বিসিএস থেকে তোমার এই 44তম বিসিএস পর্যন্ত গ্রামারের প্রশ্নগুলা মানে ভোকাবুলারি টাইপ হচ্ছে এবং এইভাবে প্রশ্নগুলো আসতেছে। তো তুমি অবশ্যই আমার এইভাবে ভোকাবুলারিটা যদি ফোকাস করো তাহলে কিন্তু 30-এ তুমি 25 বা 26 নাম্বার পাইতে পারো, 27 নাম্বার পেয়ে যেতে পারো। তাহলে এটা কিন্তু তোমার বড় ধরনের একটা মানে ফিডব্যাক। তুমি যদি ইংলিশে 120-30 এই প্রত্যাশা করো তাহলে কিন্তু এই গ্রামারের 30-এর মধ্যে তোমাকে 26, 27, 28 চিন্তা করতে হবে। ঠিক আছে, তাইলে যে তুমি 120-30 এই নাম্বারটা যাইতে পারবা। আদারওয়াইজ কিন্তু তোমাকে এই 120-30 এর স্বপ্ন দেখার কোনো লাভ নাই। ঠিক আছে, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমার এই রুলগুলো অবশ্যই ফরজ মুখস্থ রাখতে হবে। ব্যতিক্রম হচ্ছে যেমন অ্যাক্সেস। অ্যাক্সেস অ্যাক্সেস শব্দটা এটা নাও ভার, আবার অ্যাক্সেস শব্দটা এটা নাউন। বলো অ্যাক্সেস এটা নাউন, আবার এটা একটা ভার। তাহলে অ্যাক্সেস এটা নাউন এবং ভার দুইটাই, এটা ব্যতিক্রম। তারপরে দেখো রেগুলেট, এটি তো রেগুলেটের নাউন হচ্ছে রেগুলেটর। এটা বাদ গেল, এটা বাদ দিয়ে ওয়ার। তাহলে মডারেট, মডারেটর। ভেনারেট, ভেনারেটর। হ্যাঁ, অপারেট, অপারেটর। ঠিক আছে, মডারেট, মডারেটর। ঠিক আছে, ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেটর ওইটি থাকলে। পারসিকিউট, পারসিকিউট, পারসিকিউটর। তাহলে কি দাঁড়াচ্ছে, কোনো ভার্বের শেষে এটি থাকলে কি করতে হবে, তাহলে এটা উঠে দিয়ে তার জায়গায় ওয়ার যোগ করতে হবে। তাহলে অপারেট, অপারেটর। মডারেট, মডারেটর। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেটর। নেভিগেট, নেভিগেটর। ক্রিয়েট, ক্রিয়েট, ক্রিয়েটর। ঠিক আছে, সাবজুগেট, সাবজুগেটর। ঠিক আছে, এইভাবে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এইগুলো তুমি ফলো করো, দেখবা তোমার এখানে ঠিক আছে তোমার নাম্বার চলে আসছে। তাহলে আমরা আজকে ক্লাসে আমি শুধু তোমার ফোকাস করতে বলছি, ওয়ার্ড ফরমেশন থেকে তোমার 5 নাম্বার আসবেই। তো যেহেতু ওয়ার্ড ফরমেশন থেকে 5 নাম্বার আসবে, তাহলে টপিকটা খেয়াল করো। তাহলে 1 নাম্বার ওয়ার্ড ফরমেশনের 5 নাম্বারের মধ্যে যেখান থেকে তোমার নাম্বার আসবেই, যেমন একটা ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করবা, এই সূত্র দিয়া এখান থেকে একটা প্রশ্ন আসবেই। আবার একটা ওয়ার্ডকে ভার্ব থেকে তুমি অ্যাডজেক্টিভ কিভাবে করবা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তাহলে তোমার এখান থেকে 2 নাম্বার মিনিমাম হয়ে গেল। তারপরে একটা ভার্বকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ করবা, একটা ভার্বকে তুমি কিভাবে নাউন করবা, তাহলে একটা ভার্বকে কিভাবে নাউন করবা, এখান থেকে তোমার 1 থেকে 2 নাম্বার থাকবে। তো সেক্ষেত্রে একটা ভার্বকে নাউন করার জন্য আমি কি বলেছি, যে কোনো ভার্বের শেষে সাধারণত ইয়ার যোগ করলে এটা নাউন হয়ে যায়। আর
কিছু কিছু ভার্ব যেমন যে সকল ভার্বের শেষে সিটি থাকে, এটি ই থাকে, অথবা ইউটি থাকে, অথবা ই ডাবল এস থাকে, তো সেই সকল ভার্বের পরে ওয়ার যোগ করলে এটা নাউন হয়ে যায়। তো এই তিনটা এই যে পয়েন্ট বললাম, এইগুলো শুধু তুমি মাথায় নাও, দেখবা তোমার এখান থেকে তুমি 5 নাম্বারের মধ্যে ইনশাল্লাহ তুমি 4 নাম্বার তোমার কাছে চলে গেল। আর বাকি অতিরিক্ত সূত্রগুলো তোমাকে ফলো করতে হবে, সেগুলো ফলো করলে তোমার জন্য কি হবে, তাহলে তুমি পুরোপুরি নাম্বার পাইতে পারো। তাহলে আমি তোমাকে পরবর্তীতে কোথা থেকে পড়বে ওয়ার্ড ফরমেশনের জন্য 5-এ 5 পাওয়ার জন্য, সেগুলো আমি রেফারেন্স দিয়ে দিলে সেই রেফারেন্স অনুযায়ী পড়তে হবে। আমার প্রিমিয়ার ভোকাবুলারি বইটা মধ্যে এই ওয়ার্ড ফরমেশনের উপর 26টা রুল আছে। আমি 26টা রুল তোমার পড়া লাগবে না, তারপরে তোমাকে 26টা রুল তোমাকে পড়া লাগবে না, কিন্তু যারা ভালো তারা সবগুলো পড়ার চেষ্টা করবে। আমার প্রিমিয়ার ভোকাবুলারি বইটা 26টা রুল তুমি যদি পড়া থাকে তাহলে তোমার জন্য ভালো। এখান থেকে আমি যে ওয়ার্ড গুলো দিয়েছি এখান থেকে কিন্তু তোমার পরবর্তীতে শুধু ওয়ার্ড ফরমেশন না, এগুলো সিনোনিমে কাজে লাগবে, বাক্য গঠনে কাজে লাগবে। এই ওয়ার্ড গুলো কিন্তু তোমার কম্প্রিহেনশনে কিন্তু থাকবে, ঠিক আছে? আমি ওয়ার্ড গুলো এইভাবে সিলেক্ট করে দিয়েছি যে ওয়ার্ড গুলা পরীক্ষায় তুমি পেপার পড়তে যাও, দেখবো আমার এই ওয়ার্ড গুলো তোমার পেপারের মধ্যে কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? কম্প্রিহেনশনে কমন পেয়ে যাবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার এটা তোমার অনেক কাজে লাগবে। এই 3টা টপিক। তাহলে আমার এই ইয়ে থেকে তোমরা একটু বইটার দিকে খেয়াল করো, আমি তোমাকে বইটা দেখাই দিই। 2023 এডিশন, 2023 এডিশন, এক্সক্লুসিভ এডিশন, প্রিমিয়ার ভোকাবুলারি। এটার মধ্যে অনেকগুলো টপিক আছে: সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড ফরমেশন এন্ড ওয়ার্ড মিনিং, সিলেক্টেড 500 ওয়ার্ডস। এই প্রথম 3টা টপিক হচ্ছে তোমাদের রিটেনের জন্য ফরজ। তোমাদের এই প্রথম 3টা টপিক সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড ফরমেশন এন্ড ওয়ার্ড মিনিং, সিলেক্টেড 500 ওয়ার্ডস, এই 3টা টপিক তোমার অবশ্যই তোমাদের রিটেন প্রার্থীদের পড়তে হবে, মাস্ট, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ, ফরেন ওয়ার্ডস, কনফিউজিং ওয়ার্ড, অ্যানালজি, স্পেলিং এন্ড ওয়ার্ড মিনিং, ফ্রেজ এন্ড ইডিয়মস। তাহলে এই টপিকগুলা ফ্রেজ এন্ড ইডিয়মস তোমার রিটেনে তোমাদের পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই, কিন্তু এই প্রথম 3টা টপিক তোমাদের জন্য ফরজ। 1, 2, 3 প্রথম 3টা টপিক অতি অবশ্যই তোমরা পড়ে যাবে, এটা মনে থাকার জন্য। আর এখান থেকে ওয়ার্ড ফরমেশনের জন্য প্রিমিয়ার ইংলিশ গ্রামার বই থেকে, প্রিমিয়ার ইংলিশ গ্রামার বইয়ের 2023 এডিশন, এখান থেকে তুমি ওয়ার্ড ফরমেশনের জন্য তোমার পেজ নাম্বারটা লিখে রাখো, আমি তোমাদের বলে দিই, এটা তোমাদের জন্য কাজে লাগবে। শুধু পেজটা ফটোকপি করে নিবে, এই পেজটা শুধু ফটোকপি করে নিবে। অবশ্যই তোমাদের কারো না কারো কাছে বইটা অবশ্যই আছে, তাইলে তুমি ওয়ার্ড ফরমেশনে 5 নাম্বারের মধ্যে ইনশাল্লাহ 5-এর একটা ব্যবস্থা হয়ে যাবে। পেজ নাম্বার হচ্ছে এটা নতুন এডিশন, 2023 এডিশনের 3rd এডিশন, প্রিমিয়ার গ্রামার। এই বইটার 3rd এডিশনের তুমি 124 নাম্বারের রুল 5, 124 নাম্বারের রুল 5, এটা অবশ্যই ফটো বইটা লাগবে। 124 নাম্বার রুল 5, 2023 এডিশন, 124 নাম্বার রুল 5, এটা অবশ্যই সংগ্রহ করে রাখবে। রিটেন প্রার্থীদের জন্য এটা মাস্ট। এই পৃষ্ঠাটা, এখানে 3টা পৃষ্ঠা আছে, রুল 5-এর 3টা পৃষ্ঠার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমার জন্য ফরজ, মাস্ট লাগবে, ঠিক আছে? আর এই বইটা থেকে তুমি ওয়ার্ড ফরমেশন, তারপর সিনোনিম, অ্যান্টোনিম এন্ড 500 সিলেক্টেড ওয়ার্ডস, তাইলে তোমার মোটামুটি সিনোনিম অ্যান্টোনিমের 15 নাম্বার থাকবে, সিনোনিম থেকে অ্যান্টোনিম 15 নাম্বার থাকবে, আর ওয়ার্ড ফরমেশন 5 নাম্বার থাকবে, আর 10 নাম্বার থাকবে। 10টা ওয়ার্ড দিবে, 10টা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটা জন্য 1 নাম্বার করে, এই 30 নাম্বার। এই 30 নাম্বার গ্রামার, মানে এটা খুব বিশাল বিষয়। এখানে যদি তুমি মানে এটা যদি ভালো না করো তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে তোমাদের। আবার বলে আছি 30 নাম্বার, এবং আমি বিশ্বাস করি যদি আমাকে ফলো করো 30-এর মধ্যে তুমি 27 থেকে 28 নাম্বার পাবা, 30-এর মধ্যে 27 থেকে 28 নাম্বার পাবা, যদি আমার পরামর্শ অনুযায়ী তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? এই বইটা থেকে তোমরা এগুলো সংগ্রহ করবে, আর আমার ক্লাসটা ফলো করো। ক্লাসের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি
যদি একদম যদি না পারো এই কয়েকটা পেজ ফলো করো, তাহলে দেখবা তুমি আমার এই তোমার রুল কমন করে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, না পিডিএফ করে দিতে পারবো না। ওকে, তাহলে এখন তারপর আমরা আরো কয়েকটা রুল দিচ্ছি তোমাদের। এই তাহলে আমাদের সাম আপ করে দেই। তাহলে কি হচ্ছে, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করবা, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করবা রুল বলেছি, এইটা ফলো করবে। একটা ওয়ার্ড ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করবা, এটা রুল বলেছি, এটা ফলো করবে। আর একটা ভার্বকে কিভাবে নাউন করবা সেটা রুল বলেছি, এটা ফলো করবে। ঠিক আছে, 124 নাম্বার পেজ রুল 5। এটা গ্রামার বইয়ের সেকেন্ড এডিশনে আছে, সেকেন্ড এডিশনে আবার থার্ড এডিশনে এটাতে একটু বেশি আছে। থার্ড এডিশনে বেশি আছে, সেকেন্ড এডিশনে আছে, থার্ড এডিশনে আরো একটু বেশি দেওয়া আছে, মানে আরো 20 থেকে 25টা শব্দ বেশি দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটু এই ভার্ব থেকে নাউন করার আরো কিছু টেকনিক ফলো করতে পারো। ভার্ব থেকে নাউন করার আরো কিছু টেকনিক লেখো। কোনো ভার্বের শেষে এল ই অথবা জিই অথবা ডিজি থাকলে, দেখো কোনো ভার্বের শেষে যদি এল ই জিই অথবা ডিজি থাকে, তাহলে এদের পরে মেন্ট যোগ করলে উহা নাউন হবে। কোনো ভার্বের শেষে এল ই জিই অথবা ডিজি থাকলে তারপরে সরাসরি মেন্ট যোগ করলে উহা কি হবে, উহা নাউন হবে। ঠিক আছে, যেমন দেখো এনেবল, এটা একটা ভার্ব, তাহলে এলি আছে, তাহলে কোনো ভার্বের শেষে এলি থাকলে এটা নাউনটা কি, এনেবলমেন্ট। তাহলে কোনো ভার্বের শেষে এলি থাকলে তার জায়গায় ম্যান যোগ করলে, তারপরে ম্যান যোগ করলে এটা নাউন হয়ে যাবে। এনেবলমেন্ট। ঠিক আছে, বিলিটল বিলিটলমেন্ট। দেখো এলি আছে, বিলিটলমেন্ট। বলে এমবেজল, এলি আছে, তাহলে এমবেজল নাউন কি, বলে এমবেজলমেন্ট। তাহলে এমবেজলমেন্ট। তাহলে কোনো ভার্বের শেষে এলি থাকলে, যেমন ডিফাইল, এলি আছে, তাহলে ডিফাইল নাউন কি, ডিফাইলমেন্ট। ডিফাইলমেন্ট। ঠিক আছে, এনলার্জমেন্ট, জি আছে। হ্যাঁ, যেমন ডিসপারেজ, জি আছে, ডিসপারেজ নাউন কি, ডিসপারেজমেন্ট। তো ডিসপারেজ মানে কাউকে বলে হেয় করা, ডিফাইল মানে অপবিত্র করা। ঠিক আছে, এনলার্জ মানে বড় করা, আর ডিসপারেজ মানে বিলিটেল, কাউকে ছোট করা, হেয় করা, আন্ডারমাইন করা, আন্ডার এস্টিমেট করা।
এমবেজল মানে স্টিল, চুরি করা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এনকারেজ discourage, engage, এরকম ভাবে এনগেজমেন্ট, ডিসকারেজমেন্ট, এনকারেজমেন্ট, তাই না? এরকম অনেক শব্দ তৈরি করতে পারো তুমি। হ্যাঁ, তো অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে কি নাউন তৈরি করতে পারছো। তারপর আবার দেখো অ্যাব্রিজ, নাউন কে বলে অ্যাব্রিজমেন্ট, তাহলে অ্যাব্রিজ ডিজিই, তাহলে অ্যাব্রিজমেন্ট। ওকে, তাহলে অ্যাব্রিজ অর্থ হলো সংক্ষিপ্ত করা। অ্যাব্রিজ মানে শর্ট হ্যান্ড, অ্যাব্রিজ মানে কি শর্ট হ্যান্ড, সংক্ষিপ্ত করা, ঠিক আছে? অ্যাব্রিজমেন্ট মানে সংক্ষেপণ। তাহলে অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা। তাহলে এনগেজ মানে নিযুক্ত করা, এনগেজমেন্ট। তাহলে ডিসকারেজ নিরুৎসাহিত করা, ডিসকারেজমেন্ট। ওকে, তো আমরা আশা করছি বুঝতে পারছি। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম আছে, যেমন ডাইভালস প্রকাশ করা, ডাইভালস মানে ডিসক্লোজ, প্রকাশ করা। ডাইভালস এর নাউন হচ্ছে ডাইভালজেন্স, ঠিক আছে? ডাইভালজেন্স, ঠিক আছে? ডাইভারজেন্স, কনভার্জেন্স, কনভার্জেন্স। কনভার্জ মানে একসাথে হওয়া, একত্র হওয়া। আর ডাইভার্স মানে ভিন্ন দিকে চলে যাওয়া। ডাইভার্স মানে কি ভিন্ন দিকে চলে যাওয়া। ওকে, আর ডাইভার্স মানে ডিসক্লোজ, প্রকাশ করা। তো এরকম ভাবে কিছু নিয়ম যদি এক্সট্রা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার জন্য কি এটা আমরা ইজিলি এটা কভার করতে পারবো। তাহলে আমাদের ওয়ার্ড ফরমেশনের জন্য আমরা কি করব, আমরা যে রুলগুলো বলেছি এই রুলগুলো একটু ফলো করতে হবে আমাদের। তাইলে আমরা সহজেই আমরা ওয়ার্ড ফরমেশন থেকে 5-এ 5 নাম্বার পাওয়ার আশা করতে পারি, ঠিক আছে? 5-এ আমরা 5 নাম্বার পাইতে পারি যদি ওয়ার্ড ফরমেশনের এই যে কয়েকটা, বেশি কিছু মুখস্থ করার দরকার নেই। আমি তোমাদেরকে প্রথমে বলেছি একটা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করতে হবে এটা পরীক্ষা আসবে, একটা ভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হবে এটা পরীক্ষা আসবে, একটা ভার্বকে কিভাবে নাউন করতে হবে এটা পরীক্ষা আসবে। তাহলে একটা ভার্বকে নাউন করার জন্য প্রথম হচ্ছে সহজ টেকনিক হচ্ছে ভার্বটার পরে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার যোগ করে দিবা, এটা নাউন হয়ে যাবে। আর কোনো ভার্বের শেষে যদি সিটি থাকে তারপরে ওয়ার যোগ করবা, এটি বা ইউটি ই ডাবল এস থাকলে ওয়ার যোগ করবা, তাহলে এটা নাউন হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার সহজ সহজ রাস্তা। আর এর বাইরে ভার্ব থেকে নাউন করার জন্য আরো অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো এক্সট্রা একটু দেখে নিতে হবে। আর অতিরিক্ত একটা পেজ দিয়েছি, যেমন 124 নাম্বার পেজ থেকে তুমি একটা রুল 5-এর আমার বকলের গ্রামার বইটার মধ্যে এটা আছে। তোমাদের মধ্যে কারো কাছে অবশ্যই একজনের কাছে আমার বইটা আছে, তারা এটা একটু তোমাদের গ্রুপে শেয়ার করলে পেজটা তারা পেয়ে যেতে পারো, ঠিক আছে? অথবা তোমাদের মধ্যে যাদের কাছে এই বইটা আছে, এই বইটা যাদের কাছে আছে তারা এই বইটা থেকে কয়েকটা পেজ তোমাদের কাছে দিতে পারো। তাহলে বইটা সংগ্রহে রাখতে পারলে তোমাদের জন্য ভালো, ঠিক আছে? সংগ্রহে রাখতে পারলে তোমাদের জন্য ভালো, কারণ এটা একটা আশা করছি বইটা পড়লে তুমি বুঝতে পারো যে বইটার একটা মূল্যমান তুমি বুঝতে পারবে। কারণ বাজারে সব বইয়ে শুধু সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা, আমার এটার মধ্যে মুখস্থ না, এখানে নিয়ম আছে। ওয়ার্ড ফরমেশন, সিনোনিম থেকে অ্যান্টোনিম কিভাবে করতে হবে এটা নিয়ম আছে, ঠিক আছে?
তাহলে এই আমার সিলেক্ট করা শব্দগুলো যদি পড়ো, এটা বিসিএস না, শুধু ব্যাংক, প্রাইমারি, যে কোনো পরীক্ষার জন্য এই ভোকাবুলারিগুলো, এই চ্যাপ্টারগুলো, অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা বই, অনেকগুলো চ্যাপ্টার, ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম, ওয়ার্ড ফরমেশন, সিলেক্টেড 500 ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফরেন ওয়ার্ডস, কনফিউজিং ওয়ার্ডস, অ্যানালজি, স্পেলিং, তারপরে ফ্রেজ, ইডিয়মস, অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা বই আশা করছি। এবং এক্সারসাইজ দেওয়া আছে, প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে প্রচুর, ঠিক আছে, কাজে লাগবে। হ্যাঁ, 26টা রুল আমি বলছি, 26টা রুলের মধ্যে আমি যেই 4টা 5টা 6টা রুল বলেছি, এই রুলগুলোই তোমার জন্য একদম ফরজ, আর বাকি রুলগুলো তুমি অতিরিক্ত শুধু রুলটা আর এক্সাম্পল দুই একটা, রুলটা আর এক্সাম্পল কয়েকটা মুখস্থ রাখবা, রুলটা আর এক্সাম্পল কয়েকটা মুখস্থ রাখবে, তাইলে দেখবো তোমার মোটামুটি একটা ওয়ার্ড ফরমেশন, একটা বড় একটা মানে তোমার শব্দ ভান্ডারটা সমৃদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি চাইলেই নিজে নিজে শব্দ বানাইতে পারবা, এই 26টা রুল যদি ফলো করো তাহলে তুমি চাইলেই নিজে নিজে অনেক শব্দ বানাইতে পারবা, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো এরকম ভাবে তুমি আরো কিছু শব্দ এভাবে আমরা নিতে পারি, যেমন কোনো ভার্বের শেষে লেখো, কোনো ভার্বের শেষে ডি থাকলে, কোনো ভার্বের শেষে ডি থাকলে লেখো, ভার্বের শেষে ডি থাকলে, ভার্বের শেষে ডি থাকলে ডি এর স্থলে SION যোগ করলে নাউন হবে। কোনো ভার্বের শেষে ডি থাকলে এই ডি এর স্থলে SION যোগ করবা, এটা তাহলে কি হয়ে যাবে? এটা তাহলে নাউন হয়ে যাবে। হ্যাঁ, যেমন যেমন দেখো ডিলিউট, ডিই আছে, ডিলিউট, বলো ডেলিউশন, সো ডেলিউট, ডেলিউশন, তো ডেলিউট মানে প্রতারণা করা, ডেলিউশন মানে প্রতারণা। ডিরাইট, ডিরাইট মানে অবজ্ঞা করা, ডিরাইট মানে অবজ্ঞা করা। ডেরিজন, ডেরিজন মানে অবজ্ঞা, ঠিক আছে। তাহলে কোনো ভার্বের শেষে ডি থাকলে ডি এর স্থলে SION বসা দিলে এটা কি হয়ে যায়? এটা নাউন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি অনেক শব্দ মানে নিজেই বানাইতে পারো। বলো ইনভেড, ইভেড, ইরোড, তাহলে ইনভেড, ইনভেশন, ইভেড, বলে ইভেশন, ইরোড, ইরোশন। এইভাবে তুমি অনেক শব্দ নিজে নিজে তৈরি করতে পারো, ঠিক আছে। কোনো ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে SUME থাকলে, বলো ভার্বের শেষে SUME থাকলে SUME এর স্থলে সামশন। দেখো ভার্বের শেষে SUME থাকলে, কোনো ভার্বের শেষে SUME থাকলে SUME এর স্থলে সামশন যোগ করলে এটা নাউন হয়ে যাবে, সামশন। হ্যাঁ, যেমন SUME, তো এটা নাউন কি? দেখো অ্যাসাম্পশন, ঠিক আছে। রিজিউম, রিজাম্পশন, কনজিউম, কনজাম্পশন। এইভাবে শব্দ তৈরি করতে পারো তুমি। হ্যাঁ, ঠিক আছে। প্রোভাইডার বললে হবে, প্রোভাইড, প্রোভাইডার ওইটা হবে, কনফিউজ, কনফিউজার, ঠিক আছে। প্রোভাইড, প্রোভাইডার অথবা প্রভিজন, প্রোভাইড, প্রোভাইডার অথবা প্রভিজন দুইটাই কারেক্ট।
ওই যে ইয়ার যোগ করলে হবে, অথবা SION যোগ করলে হবে, তুমি যেটা যেটা কাজে লাগাইতে পারো। হ্যাঁ, তাহলে কনজিউমার অথবা কনজাম্পশন, এসিউমার অথবা অ্যাজাম্পশন, প্রিজিউমার প্রিজাম্পশন। ঠিক আছে, এইটা লেখো। কোনো ভার্বের শেষে স্ক্রাইব থাকলে, কোনো ভার্বের শেষে স্ক্রাইব, কোনো ভার্বের শেষে স্ক্রাইব থাকলে তার স্থলে স্ক্রিপশন যোগ করলে এটা নাউন হবে। এগুলো অতিরিক্ত মুখস্থ করতে হবে আর কি যদি শিখতে চাও। তাহলে কোনো ভার্বের শেষে স্ক্রাইব থাকলে তার স্থলে স্ক্রিপশন যোগ করলে এটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, যেমন আসক্রাইব, দেখো আসক্রাইব, আসক্রিপশন, ডেসক্রাইব, ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে তুমি নাউন তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আশা করছি ওয়ার্ড ফরমেশনের উপর আমি যে রুলগুলো বলেছি এগুলো যদি ফলো করতে পারো তাহলে এখান থেকে তোমরা 5 নম্বর পেতে পারো। তো আমরা ওয়ার্ড ফরমেশন, যেহেতু এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষার একটা অংশ, তাহলে তুমি এইভাবে সহজ কৌশলে কিভাবে কম পরে বেশি নাম্বার পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তো আমি আসলে যে কথাগুলো বলছি যদি এইভাবে তুমি ফলো করতে পারো তাহলে তুমি অনেকটা কম পরে তুমি নিশ্চিতভাবে বেশি নাম্বার পেয়ে যাবে। আর আমি যেই কথাগুলো বলছি এই কয়েকটা কথাই যদি ফলো করো তাতেও তোমার চলবে। অতিরিক্ত কথাগুলো তুমি যদি না পারো তো অন্তত যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে তুমি একটু থাকার চেষ্টা করো। আর যেই রেফারেন্সটা দিয়েছি সেটা যদি পড়তে পারো সবটা তাহলে তোমার জন্য সহজ হবে, এবং আরো অতিরিক্ত তুমি অনেকগুলো শব্দ তুমি অতিরিক্ত শিখতে পারবা। যেহেতু গ্রামারের 30 নাম্বার থাকবে, আবারও বলছি গ্রামারের 30 নাম্বার থাকবে, 30টা নাম্বার অনেক কিছু। এই 30 নাম্বার যদি তুমি খারাপ করো তাহলে রচনা লেখা ওই লেটার লিখে তুমি কোনোদিনও বেশি নাম্বার পাবা না। ঠিক আছে, এক্সামিনার তোমাকে বেশি নাম্বার পাইতে হলে এক্সামিনার তোমার মাথায় রাখতে হবে তুমি গ্রামারে ভালো করতে হবে 30 নাম্বারের মধ্যে। এই 30-এর মধ্যে 25+ তোমাকে টার্গেট করতে হবে। তোমাকে কম্প্রিহেনশনের কোশ্চেন গুলোতে ভালো করতে হবে, তারপরে ট্রান্সলেশন রিট্রান্সলেশনে ভালো করতে হবে। তাইলে যে তুমি এক্সামিনারকে খুশি করতে পারবা তাহলে বেশি নাম্বার পাবা। আর এই জায়গাগুলোতে যদি তুমি খারাপ করো তাহলে তুমি বেশি নাম্বার পাবা না। ঠিক আছে, ওকে। তারপর আমরা নেক্সট ক্লাসে 6 তারিখ, আমাদের 6 তারিখ রাতে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। এই নাজমুল, হ্যাঁ, হুম, আমার বকলের বই থেকে পড়লে, বকলের অন্তত তোমাকে এখানে 95% সাপোর্ট দিবে এই বইটা। হ্যাঁ? এই বইটা 95% সাপোর্ট পাবে ইনশাল্লাহ এই বইটা থেকে। ঠিক আছে, এতটুকু বলতে পারবা। আর তুমি পড়লেই বুঝবা, আমার বলার দরকার নেই, তুমি পড়লেই মোটামুটি বুঝবা। আমি 3টা চ্যাপ্টার ভালো করে পড়তে বলছি, এই 3টা চ্যাপ্টার এই বইটা থেকে পড়বা, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, বইটা PDF দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো।